দেশে ফিরে এসেছেন আমিরাতে ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ জন বাংলাদেশি। আর এ নিয়ে মোট ৪২ জন প্রবাসী দেশে ফিরে আসলেন। বিমানবন্দরে তাদেরকে পেয়ে আপ্লুত স্বজনরা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা। কেউ এক যুগ, কেউ বা তারও বেশি সময় ধরে ছিলেন সংযুক্ত আরব আমিরাতে। স্বজনদের কাছে পেয়ে আপ্লুত এই প্রবাসীরা। শুক্রবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন ক্ষমাপ্রাপ্ত আরও ২৬ বাংলাদেশি। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা। ৫৭ পরিবার দুঃখে দুঃখে মরত এবং এই সন্তানগুলি আজীবনে আমরা কেউ মারা যেতাম, কেউ বেঁচে থাকতাম, পারতেই থাকতো না। ডক্টর ইউনূস স্যার যদি না থাকতো এই মুহূর্তে, তাহলে হয়তো আমার ছোট ভাই হয়তো সারা জীবনের মতো হয়তো থাকতো, আমরা কোনো খোঁজ খবর নিতে পারছিলাম না। তো যাই হোক, ডক্টর ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। সরকারের কাছে একটা আবেদন, যাতে এই সব ছেলেপেলের একটা চাকরির কোনো করে দেয়। দেশের মাটিতে ফিরতে পেরে খুশি তারা, তবে একই সাথে দাবি জানান ফের প্রবাসী ফিরতে সরকারি সহায়তার। বর্তমানে আমরা যে বাজারে আসছি সবাই শূন্য হাতে ফিরে এসেছি মায়ের বুকে। সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দেয়, তাহলে আমরা অনেক খুশি হব। কল দিয়ে আমাদেরকে সারিয়ে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ, আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে আমিরাত ফেরত বাংলাদেশিদের পুনর্বাসনে পাশে থাকবে রাষ্ট্র। ওনাদের সব তথ্য রাখছি এবং আপনারা জানেন যে আমাদের একটা রেজ প্রকল্প আছে। রেজ প্রকল্পের মাধ্যমে যারা প্রত্যাগত আছে তাদেরকে রিইন্টিগ্রেশনের ব্যবস্থা করা হচ্ছে এবং এখন যারা ফেরত আসছেন তাদের জন্য স্পেশালি অগ্রাধিকার ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল জুলাই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ মিছিল করায় ৫৭ বাংলাদেশিকে যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির সরকার। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমিরাতের রাষ্ট্রপতির সাথে কথা বলার পর ক্ষমা পান তারা। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। এদিকে ইউক্রেনকে পশ্চিমাদের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিলে সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও জানান, এমনটা যদি হয় তাহলে সংঘাতের প্রকৃতি এবং পরিধি দুটোই পরিবর্তন হবে। এসব ক্ষেপণাস্ত্রের স্যাটেলাইট টার্গেটিং ডেটা এবং ফ্লাইট পাথের প্রকৃত প্রোগ্রামিং নেটো সেনাবাহিনীর কর্মীদেরই করতে হবে, কারণ কিয়েভের এগুলো পরিচালনার সক্ষমতা নেই। কয়েক মাস ধরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি চাচ্ছেন। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে মার্কিন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ, যা ব্যবহারের মাধ্যমে মস্কোর আক্রমণ সীমিত করা সম্ভব। গুপ্তচর বৃত্তির অভিযোগে ৬ ব্রিটিশ কূটনীতিকের স্বীকৃতি বাতিল করেছে রাশিয়া। অভিযুক্তদের কর্মকাণ্ড দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে এমন দাবি রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিসের। ইউক্রেনে অস্ত্র সরবরাহে যুক্তরাজ্যকে ইন্ধনদাতা হিসেবে দেখছে রাশিয়া, আর এই কারণেই মস্কোতে কর্মরত ৬ কূটনীতিকের স্বীকৃতি বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লর্ড পিটার রিকেটস। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারি সফরে যখন যুক্তরাষ্ট্রে, ঠিক তখনই এমন ঘটনা ঘটল। এমন সময় কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণাও দিয়ে বসল রাশিয়া। সফরে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে বলে গুঞ্জন উঠেছে। পূর্বের মতো এবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাড়তি গুরুত্ব পাচ্ছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। আর এই অঙ্গরাজ্যগুলো নির্বাচনে জয় পরাজয় নির্ধারক হয়ে উঠতে পারে যে কোনো সময়। তাই সুইং স্টেটগুলোতে ভোটারদের মন জয় করতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কমলা এবং ট্রাম্প। তাদের লক্ষ্য হাজার হাজার দোদুল্যমান ভোটারকে নিজেদের পক্ষে টেনে নিয়ে আসা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর ৫৪ দিন। এই সময়ের মধ্যে ভোটারদের মন জয় করতে মরিয়া 2 প্রেসিডেন্ট প্রার্থী। নভেম্বরের নির্বাচনের ফল অনেকটাই নির্ভর করছে অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ওপর। তাই এই অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের মন জয় করতে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কমলা ও ট্রাম্প। নর্থ ক্যারোলাইনায় প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সদ্য সমাপ্ত বিতর্কে পাওয়া উদ্দীপনাকে পুঁজি করে বাজিমাত করতে চাইছেন ৫৯ বছর বয়সী কমলা। এ অঙ্গরাজ্যে ট্রাম্পকে ধরাশায়ী করতে কৃষ্ণাঙ্গ ও তরুণ ভোটারদের কাছে টানতে চাইছে ডেমোক্র্যাটরা। তাদের আশা, প্রেসিডেন্সিয়াল বিতর্কে কমলার প্রভাব তার জয়ের সম্ভাবনাকে অনেকখানি বাড়িয়ে দেবে।
বসে নেই প্রেসিডেন্সিয়াল বিতর্কে ধরাশায়ী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে কমলার কাছে ধরাশায়ী হলেও তা মানতে নারাজ রিপাবলিকান প্রচার শিবির। অ্যারিজোনার টাকসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন ৭৮ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী। সেখানে চাপে পড়া যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়টি সামনে আনেন তিনি। মাসুম রাব্বি, চ্যানেল 24। এদিকে ৫ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের সাথে আর কোনো টিভি বিতর্কে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা জানিয়েছেন রিপাবলিকান পার্টির এই প্রার্থী। তার দাবি, কমলার সাথে বিতর্কে তিনি জিতে গেছেন, তাই হেরে গিয়ে আবারও নতুন করে লড়তে চান কমলা। তবে জরিপ বলছে এবিসি নিউজ আয়োজিত এই টেলিভিশন বিতর্কে ট্রাম্পের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়েছিলেন কমলা হ্যারিস। পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এখন নির্বাচনে আমেজ। এমন সময়ে অবাক একটি কাণ্ড ঘটালেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এবং সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনি পরলেন সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের টুপি। এর মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান হামলায় নিহতদের স্মরণে পেনসিলভানিয়ায় আয়োজিত সভায় এমন ঘটনাটি ঘটে। আর এ নিয়ে বেশ আলোচনা হলেও হোয়াইট হাউস জানিয়েছে, রিপাবলিকান শিবিরের টুপি পরে প্রেসিডেন্ট এই বার্তা দিতে চেয়েছেন যে জাতীয় নিরাপত্তা এবং দেশের স্বার্থে বিভাজন নীতির পরিবর্তে তিনি নিরঙ্কুশ ঐক্যে বিশ্বাসী। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় উপত্যকাটিতে প্রাণ গেছে ৪০ ফিলিস্তিনির। জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও চালানো হয়েছে হামলা, আর এতে ৬ ত্রাণকর্মী সহ নিহত হয়েছেন অন্তত ১৮ ফিলিস্তিনি। আল জাওয়ানি স্কুলে হামলার পর গাজায় আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে লেবাননের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় শিশু সহ নিহত হয়েছেন ৩ জন। স্মরণকালের ভয়াবহ বন্যায় নাকাল আফ্রিকার দেশ নাইজেরিয়া। বাঁধ ভেঙে সৃষ্টি হয়েছে বন্যা, আর এতে এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ৩০ জনের। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ, প্লাবিত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি আর ফসলি জমি। এমন অবস্থায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলটিতে। ভয়াবহ বন্যায় প্লাবিত নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল। বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও বেশি মানুষ, স্থবির জনজীবন। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্নোতে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ব্যাপক বন্যা। কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সোমবার গভীর রাতে প্রবল বর্ষণের তোড়ে ভেঙে পড়েছে বাঁধটি। প্রাদেশিক রাজধানী মাইদুগুরি সহ বিভিন্ন শহর ও গ্রাম ভেসে গেছে বন্যার পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ ফসলি জমি ও হাজার হাজার বাড়িঘর। বন্যার পানিতে লোকালয়ে ভেসে এসেছে সাপ, কুমির সহ অন্যান্য সরীসৃপ। বর্নো প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, ২ দশকে এমন ভয়াবহ বন্যা আর দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শনে আসেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কাশিক শেত্তিমা ও প্রাদেশিক গভর্নর বাবাগানা উমারা। দুর্গত এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা এলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। প্রদেশটির অধিকাংশ এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় প্রায় ধ্বংস হয়ে গেছে পয় নিষ্কাশন ব্যবস্থা। এতে শঙ্কা আছে বন্যা উপদ্রুত এলাকাগুলোতে বাড়তে পারে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্ন সময় নাইজেরিয়ার কয়েকটি প্রদেশ বন্যা আক্রান্ত হয়েছে। এসব বন্যায় মোট প্রাণহানি ২৩০ জন ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মকর্তারা। সরকারি তথ্য অনুসারে গেল আগস্টের শেষ দিকে নাইজেরিয়ার ৩ প্রদেশ জিগাওয়া, আদামাওয়া এবং তারাবাতে যে বন্যা হয় তাতে প্রাণহানি হয়েছে অন্তত ৪৯ জনের। মোর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক, এ ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।